আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, বাংলার রাখাল রাজা, সুজলা সুফলা সোনার বাংলা রাষ্ট্র গঠনের অধিনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহ জেলা বিএনপির সার্বিক তত্ত্বাবধানে ৩ দিনের কর্মসূচির শেষ কর্মসূচি ঝিনাইদহ জেলা পরিষদ জাসাস আইনজীবী ফোরামের উদ্যোগে আজকের এই আলোচনা সভা। সম্মানিত সভাপতি, জেলা পরিষদের সংগ্রামী সভাপতি, সহকারী অধ্যক্ষ মৌলানা কামাল উদ্দিন, আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি, প্রধান আলোচক, আমাদের শ্রদ্ধেয় স্যার জেলা পরিষদের সম্মানিত মহাসচিব প্রফেসর ডক্টর ইমতাজ হোসেন, জাতীয়তাবাদী দল ঝিনাইদহ জেলা কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক বড় ভাই জাহিদুজ্জামান বনার, সিনিয়র সহসভাপতি বড় ভাই আখতারুজ্জামান, সহসভাপতি দ্বয় মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশাহ আবু বকর, যুগ্ম সম্পাদক সিনিয়র যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রনেতা আব্দুল মজিদ বিশ্বাস, শাহজাহান আলী, জাতীয়তাবাদী দলের থানা এবং পৌর শ্রদ্ধ নেতৃবৃন্দ, ঝিনাইদহ জেলা আইনজীবী ফোরামের নেতা, বিএনপি জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলের সদস্য, সাবেক বারের নির্বাচিত সভাপতি, আমাদের শ্রদ্ধা আইনজীবী অ্যাডভোকেট রবিউল ইসলাম, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক, ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ এখানে উপস্থিত সকল পর্যায়ের সকল নেতৃবৃন্দ, ঝিনাইদহ জেলা বিএনপির পক্ষ থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমাদের শ্রদ্ধেয় স্যার আলোচনা রাখবে, আমরা আজকে কোনো আলোচক না, আলোচনা করবে শ্রদ্ধেয় স্যার। শ্রদ্ধেয় স্যারের উদ্দেশ্যে বলতে চাই, আমরা ৩ দিনব্যাপী কর্মসূচি পালন করছি। সেই কর্মসূচির মধ্য দিয়ে আমরা আজকে শেষ কর্মসূচিতে আমাদের প্রধান আলোচক হিসেবে, প্রধান অতিথি আছেন, প্রধান আলোচক হিসেবে আমাদের যশোরে দক্ষিণবঙ্গের সাবেক নেতা তরিকুল ইসলামের সহধর্মিণী আজকে উপস্থিত হওয়ার কথা ছিল। উনি বিশেষ একটা প্রোগ্রামে, কাল পর্যন্ত প্রোগ্রাম শেষ ছিল, ঢাকার থেকে একটা বিশেষ প্রোগ্রাম আসার কারণে, গতকাল রাতে একটা বিশেষ প্রোগ্রাম পাওয়ার কারণে উনি এখানে উপস্থিত হতে পারে নাই। উনি আমাদের পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখার জন্য আহ্বান করেছেন। কারণ উনি কথা দিয়ে কথা রাখেন না, এমন প্রোগ্রাম খুব কম হয়। তবে আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, উনি আমাদের সবাইকে সালাম জানিয়েছেন। উনি উপস্থিত হতে পারেন না, এই জন্য সবাইকে সালাম জানিয়েছেন। উনি ভবিষ্যতে যে কোনো প্রোগ্রামে এসে আমাদের সাথে সম্পৃক্ত হবেন। সম্মানিত উপস্থিতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী নিয়ে আমাদের আলোচক কিন্তু দীর্ঘ সময় আলোচনা করেছে এবং এদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা, রাষ্ট্র পরিচালনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা, দেশ পরিচালনার ভূমিকা এবং দেশের উন্নয়নের ভূমিকা, সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। আমি শুধু একটি কথা বলতে চাই, আমরা যদি মনে করি বাংলাদেশ মানেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশের নির্দিষ্ট ভূখণ্ড মানেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশের দুর্যোগ ঘনঘটা মানেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আবির্ভাব, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানে লাল সবুজ পতাকা। এইটা আজকে অস্বীকার করার মতো না। আজকে স্বাধীনতার বিকৃতি করা হচ্ছে, স্বাধীনতাকে বিকৃতি করে আজকে বিভিন্নভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে উচ্চারণ হচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে যখন পরিবৃত্ত পার্লামেন্টে দাঁড়িয়ে আওয়ামী লীগের এমপিরা বলে যে পাকিস্তানের দোসর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তখন একজন পাগলও চিৎকার করে হাসি দেয়। ওই সমস্ত পার্লামেন্ট মেম্বাররা যখন বাড়ি যায় তখন বউরা ওনার তিরস্কার করে যে আপনি কি কথা, ওই পার্লামেন্টে দাঁড়িয়ে আপনি কি কথা বলে আসলেন, কত বড় একটা মিথ্যা কথা বলে আসলেন। সত্য কখনো ধরে রাখা, মিথ্যা সত্য কখনো লুকিয়ে রাখা যায় না, সত্য কখনো কেউ লুকিয়ে রাখতে পারে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী নিয়ে কেউ মিথ্যা কথা বলে কখনো তাদের রাজনীতি প্রতিষ্ঠা করতে পারে না, কখনো পারেনি, কখনো পারবেও না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপদগ্রস্ত এখন বাংলাদেশি জাতীয়তাবাদের নেতা এবং শহীদ রাষ্ট্রপতি জীবন মানেই বাংলাদেশ। দেখেন বাংলাদেশে আমাদের ছোট মজিদ বক্তৃতায় বলেছে, যখনই
যখনই বাংলাদেশে কোনো দুর্যোগ হয়েছে, যখনই বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব শূন্য হয়েছে, নেতৃত্ব শূন্যতা বিরাজ করেছে, তখনই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আবির্ভাব করেছে। দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবনের সর্বক্ষণে, এই দেশের সর্বক্ষণে যখনই দুঃসময় নেতৃত্ব শূন্য হয়েছে, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আবির্ভাব করেছে। 1971 সালের 25শে মার্চ রাত্রে, সেই সময় যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালীঘাট বেতন কেন্দ্রের থেকে স্বাধীনতা ঘোষণা দেয়, বাংলাদেশের স্বাধীনতা অর্জন হতো। শুধু ঘোষণা দেয় না, উনি নিজের নামে জেড ফোর্স গঠন করে সম্মুখ যুদ্ধে লড়াই করেছে, যেটা অন্য কোনো ব্যক্তি করে না। ঘোষণা করেছে, সম্মুখ যুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, এবং মোদীর বক্তৃতায় বলেছে সবচেয়ে বড় কথা, যদি স্বাধীনতা অর্জন না হতো, সর্বপ্রথম মার্শাল্লাহ কোটে একটা লোকের ফাঁসি হতো, সেটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শেখ মুজিবের ফাঁসি হতো না, আওয়ামী লীগের কোনো নেতার ফাঁসি হতো না, বাংলাদেশের কোন নাগরিক ফাঁসি হতো না। শেখ মুজিবুর রহমান যিনি পাকিস্তানে অনেক আরাম এসেছিল, আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই মার্শাল্লাহ কোটে একটা মাত্র ব্যক্তির ফাঁসি ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখেন, 75 সালের 15ই আগস্ট শেখ মুজিবুর রহমান নিশান্তলা হত্যার পরে যখন কুল পরকু পাল্টাকু নেতৃত্ব শূন্য ছিল, দেশের কোন নেতৃত্ব দেওয়ার মতো কোন লোক ছিল না, বাংলাদেশে হাল ধরার মতো কোন লোক ছিল না, নেতৃত্ব শূন্যতায় দেশ যখন ভাসছিল, ঠিক 7ই নভেম্বর সিপাহী জনতার মধ্য দিয়ে ব্যারাক থেকে সাধারণ মানুষ এবং সিপাহীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বের করে নিয়ে আসে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দিয়েছিল। অনেকে বলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর সামরিক পোশাক করে রাষ্ট্র ক্ষমতা এসে, সামরিক পোশাক করে রাষ্ট্র ক্ষমতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আসে নাই। তখন নেতৃত্ব দেওয়ার মতো কোন লোক ছিল না, সাধারণ মানুষ মিলেছিল, সিপাহীরা বলেছিল একটা মাত্র ব্যক্তি আছেন বাংলাদেশে সঠিক নেতৃত্ব দিয়ে এই দেশকে দায়িত্ব নিতে পারে, সেই ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 1975 সালের 15 আগস্টের আগে এই দেশের অবস্থা কি ছিল, চাউলের দাম কত ছিল, মানুষের ক্রয় ক্ষমতা অবস্থা কি ছিল, আইন শৃঙ্খলা কি ছিল। 1975 সালের 7ই নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরপরই পরের দিন সকালেই দ্রব্যমূল্যে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসলো, রাষ্ট্রীয় আইনের শাসন চলে আসলো, মানুষ তখন রাস্তাঘাটে দোকানপাটে বিভিন্ন জায়গায় বন বাজারে লাশ পাওয়া যেত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একদিনে সারা বাংলাদেশকে ঠান্ডা করে দিল। এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কি দিল? আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সারা বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে, বাংলাদেশ ছোট্ট রাষ্ট্র, বিশ্বের মানচিত্রে জগতে বাংলাদেশকে একটা আত্মনির্ভরশীল জাতি এবং সৃজনশীল জাতি এবং আইনের শাসন দেশত্ববোধের একটা জাতি হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বের মানচিত্রে তখন আবির্ভাব করেছিল। বাংলাদেশের দেশ আছে, সেই দেশের রাষ্ট্রনায়ক আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই জিয়া নাম বিশ্বের মানচিত্রে যখন সুবাদ এলো, ঠিক সেই সময় এই কুশক্তিক মহল, এই ভারতের রড এজেন্ডা এসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নৃশংসভাবে হত্যা করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা করা মানে গণতন্ত্র হত্যা আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার মধ্য দিয়ে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, আইনের শাসন সবকিছু হত্যা করা হয়েছে। যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেছিল, যে মিশন নিয়ে হত্যা করেছিল, ঠিক সেটা আজকে বাস্তবায়ন হচ্ছে। ঠিক কিনা বলেন তো? পরিবারকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। আজকে তা আমাদের দায়িত্ব নিতে হবে। শ্রদ্ধা স্যার বক্তৃতা করবে, আজকে আমাদের দায়িত্ব নিতে হবে। আমরা গর্ব করে বলি আমরা জিয়ার সৈনিক। আমরা নীতি এবং আদর্শ অত্যন্ত কঠিন এবং কঠোর। এই দেশের মা মাটি মানুষকে যারা ভালোবাসে তারাই জিয়ার সৈনিক হতে পারে, আর কেউ জিয়ার সৈনিক হতে পারে না। যারা এই দেশকে ভালোবাসে, এই দেশের মানুষকে ভালোবাসে, এই দেশত্ববোধকে ভালোবাসে, এই দেশের স্বাধীনতা সর্বোচ্চ যারা রক্ষা করতে চায়, তারা একমাত্র জিয়ার সৈনিক হয়। ওই ভারতের তাবেদার করে জিয়ার সৈনিক হওয়া যায় না। ভারতে বৃষ্টি হবে, বাংলাদেশের সাথে হবে, বাংলাদেশে বৃষ্টি হবে, ভারতের সাথে হবে, তারা কখনো জিয়ার সৈনিক হতে পারে না। আমাদের নেত্রী দেশ এবং খালেদা এই জন্য বলেছে, বিদেশে আমার বন্ধু আছে, আমার বিদেশে কোনো প্রভু নাই, সেই নেত্রী এবং খালেদা জিয়া। আর আজকে খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখে তিলে তিলে খালেদা জিয়াকে মৃত্যুর সজ্জায় নিয়ে যাচ্ছে। তার একটি মাত্র সন্তান আজকে হাজার হাজার কিলোমিটার মিথ্যা মামলা, হয়রানি মামলা দিয়ে দূরে রাখা হয়েছে। আরেকটি সন্তানকে বিশাল সময় নির্যাতন করে হত্যা করা হয়েছে। খালেদা জিয়া মাথা নত করে নাই। খালেদা জিয়া মাথা নত করলে বিদেশে অনেক আরাম আয়েশ করে থাকতে পারত। খালেদা জিয়া কোনো আপোষ করে নাই, জিয়ার সৈনিক এখন আপোষ করে না। আমরা খালেদা জিয়ার সৈনিক, জিয়ার সৈনিক। আগামীতে এই চলমান গণতান্ত্রিক আন্দোলনে ইনশাআল্লাহ আমরা সফলিত হব। তার নেতৃত্বে তারেক রহমান এই আহ্বান রেখে আমি আমার বক্তৃতা শেষ করছি। শহীদ আমরক, খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আমাদের শ্রদ্ধা স্যারকে জিন্দাবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সংগ্রামী সভাপতি জেলা বিএনপি মজিদ ভাইকে। এ পর্যায়ে আপনাদের সামনে আজকের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে
গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিক উপলক্ষে জেলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী মহাসচিব বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর ইমতিয়াজ হোসেন স্যারকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বক্তব্যের শুরুতেই ঝিনাইদহ জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ সর্বস্তরের নেতাকর্মীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই কারণে খুনি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে 3টি নির্বাচন হয়েছে। একটি হচ্ছে কুত্তামার্কা নির্বাচন, একটি হচ্ছে নিশিরাতের নির্বাচন, আর একটি হচ্ছে ড্যামে নির্বাচন, যেটি গত কিছুদিন আগেই হয়েছে। আমি গত বছরও ঝিনাইদহে এসেছিলাম। সকল নেতৃবৃন্দকে এই 3টি নির্বাচনের মাধ্যমে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত আছে, তারপরেও ঝিনাইদহের কোন নেতৃবৃন্দকে কোন রকম ভাবে মনের দিক থেকেও কিন্তু দুর্বল করতে পারে নাই। এই জন্যই আমি ঝিনাইদহের প্রত্যেকটি বিএনপি নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ঝিনাইদহ জেলা জাসাস আইনজীবী ফোরাম এবং জিয়া পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত ঝিনাইদহ জেলা বিএনপির সুযোগ্য সভাপতি অ্যাডভোকেট, শুধু বিএনপির সুযোগ্য নেতা না, উনি বিশিষ্ট আইনজীবীও, অ্যাডভোকেট এম এ মজিদ, সুযোগ্য সাধারণ সম্পাদক জাহিদুল জামান মনা ভাই, মঞ্চে উপস্থিত ঝিনাইদহ জেলার বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, জিয়া পরিষদের নেতৃবৃন্দ, আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ, জাসাসের নেতৃবৃন্দ, সামনেও আপনারা যারা আমরা উপস্থিত আছি, সম্মানিত উপস্থিতি, আইন শৃঙ্খলায় নিয়োজিত যারা এখানে আছেন, সেই সমস্ত সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের প্রথমেই বলেছি যে ঝিনাইদহ এমন একটি জেলা, আমি ড্যামি নির্বাচনের পরে সাংগঠনিক কারণে এবং আমার নিজেরও কিছু কাজে বাংলাদেশের অধিকাংশ জেলায় আমাকে যেতে হয়েছে। আমরা স্বীকার করি আর না করি, ড্যামি নির্বাচনের পরে আমাদের কিছুটা মন খারাপ হয়েছে, এটা আমাদের কিন্তু অস্বীকার করার কিন্তু কোনো সুযোগ নেই। তারপরেও ঝিনাইদহের মধ্যে যে চাঙ্গা ভাব দেখেছি, সেটি আমাকে সত্যিই অভিভূত করেছে। সত্যি ঝিনাইদহবাসী এবং ঝিনাইদহের বিএনপি নেতৃবৃন্দরা কিন্তু ধন্যবাদ পাওয়ার যোগ্য। সম্মানিত উপস্থিতি, কেন আমরা জিয়াউর রহমানকে বারবার আলোচনায় আনবো? কেন আমরা জিয়াউর রহমানকে বারবার কথা বলবো? করলে কি হবে আর না করলে কি হবে? আমাদের সম্মানিত সভাপতি মহোদয় কিছু বলেছেন, কিন্তু আপনারা একটু গভীরভাবে চিন্তা করবেন। আপনারা সবাই কিন্তু শিক্ষিত জনগণ, একটু গভীরভাবে আপনাকে চিন্তা করতে হবে। আজকে এই সরকার অন্য সকল সাইড আমরা যদি বাদ দেই, তাহলে কানাডায় বেগম পাড়া তৈরি করেছে। এই বেগম পাড়ায় কিন্তু প্রত্যেক বছর তাদের বেগমদের কাছে কিন্তু পয়সা দিতে হচ্ছে। বেগমরা চলবে কি দিয়ে? সেই তো তাদের ওখানকার ইনকাম নাই, সেই ইনকাম করতেছে বাংলাদেশে, এবং বাংলাদেশে আপনার আমার পয়সা থেকে সেই পয়সা বেগমদের চালানো টাকা দিচ্ছে। সেটাও 1 লক্ষ কোটি টাকার কম নয়, যেটা আসছে আপনার আমার ঘাট থেকে। তাহলে এই দেশটিকে আপনাকে আমাকে রক্ষা করতে হবে, আপনার আমার সন্তানের জন্য, যারা আগামী দিনে বাংলাদেশে বেঁচে থাকবে। সেই জন্যই লড়াই করতে হবে, এবং এই লড়াইটা কিন্তু আমাদের শিখিয়ে দিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
কারণ তিনি তার শাসন ব্যবস্থার পুরোটা সময় কিন্তু তার অ্যাকাউন্টেবিলিটি ছিল, জবাবদিহিতা ছিল, এবং তার চিন্তাই ছিল যেটি সেটি হচ্ছে পুরোপুরিটাই ছিল হচ্ছে যে এদেশের জনগণের মঙ্গল সাধনা, জনগণকে সামনে নিয়ে জনগণের উন্নতি করতে হবে, রাষ্ট্রের উন্নতি করতে হবে, এবং এই রাষ্ট্রকে বিশ্ব দরবারে একটি মর্যাদাশীল দেশে পরিণত করতে হবে। মাত্র 4.5 বছরে কিন্তু সেটা তিনি প্রমাণ করে দিয়েছেন। তাহলে আমাদেরকে যদি আমরা বারবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথাটা যদি আলোচনায় নিয়ে আসি, তাহলে আমরা আমাদের মনে এইটুকু জাগবে যে আমার জন্য, আমার সন্তানের জন্য, আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশের জন্য আমাদেরকে লড়াই করে এই হাসিনা সরকারের পতন ঘটাতে হবে। একটি জিনিস খুবই আশ্চর্য হয়েছে আমি, এটি মজিদ ভাই কিভাবে কাকতালীয় ভাবে করছেন, আমি কিন্তু আমার কাছে বোধগম্য হয়নি। 30 তারিখ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদত বরণ করছে, তাই তো? আপনারা হ্যাঁ না বলবেন, কথা বলবেন। 30 তারিখ, কিন্তু দিনটি ছিল শুক্রবার দিবাগত রাত্রি। আজকে মজিদ ভাই যেটা আলোচনা করছেন, আলোচনার শেষ দিনটা কাকতালীয় ভাবে হলো এই শুক্রবার আসছে। উনি আসলেই ভাগ্যবান। এই শুক্রবার দিবাগত রাত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদত বরণ করেছেন। ও কিভাবে করেছে আমাদের আদ্যপান্ত কিছু জানা দরকার। 30 তারিখ বাংলাদেশ বিমানে করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সকাল 10টায় চট্টগ্রামে অবতরণ করেন। একজন মানুষ কি ধরনের পরিশ্রমী হলে রাষ্ট্রের প্রতি তার দায়বদ্ধতা, জনগণের প্রতি দায়বদ্ধতা কতটুকু হলে পারে, তার ওই দিনের কর্মসূচিটা আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই। সরাসরি ওনাকে ওখানে রিসিভ করে তৎকালীন চট্টগ্রামের ডিসি, চট্টগ্রাম কমিশনার, পুলিশ কমিশনার, মেট্রোপলিটনের কমিশনার, চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর কিছু কমান্ডার এবং চট্টগ্রামের নেতৃবৃন্দ। কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন চট্টগ্রাম সেনানিবাসের জিওসি মেজর মঞ্জুর সেদিন সেই ওনাকে রিসিভ করতে আসেন নাই, এবং ওনার কাছে প্রশ্ন জাগেনি যে কেন মঞ্জুর আমাকে রিসিভ করতে আসলেন না। তারপরে বলতে আসলেন ব্রিগেডিয়ার আজিজ। তাকে তিনি জিজ্ঞাসা করলেন কেন এখানে আসলেন না মঞ্জুর। বলা হলো লন টেনিস খেলতে গিয়ে ওনার হাতে একটু চোট লেগেছে, সেই জন্য উনি আসেন নাই। কিন্তু ষড়যন্ত্রটা যদি ওখানে উনি যদি একটু গভীরে চিন্তা করতেন, তাহলে কিন্তু ষড়যন্ত্রটা কিন্তু সেদিন ধরতে পারতেন। উনি ওই চিন্তা করেন নাই, কারণ এতটা সহজ সরল মানুষ ছিলেন হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি সরাসরি সার্কিট হাউসে গেছেন, জাস্ট 15 মিনিট, অনলি 15 মিনিট উনি ফ্রেশ হয়েছেন। চট্টগ্রামে সেদিন কিন্তু যে কারণে গিয়েছিলেন, নেতা কর্মীদেরকে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এতটি ভালোবাসতেন যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। 2টি রাষ্ট্রীয় সফর, একটি ছিল ইরানে আর একটি ছিল ইরাকে। এই ইরাক এবং ইরানের 2টি রাষ্ট্রীয় সফর বাতিল করে তিনি চট্টগ্রামের বিএনপির কন্দল মিটানোর জন্য গিয়েছিলেন, অন্য কোনো কারণে নয়। এবং ওনার একটাই চিন্তা ছিল যে ওই চট্টগ্রামের সমস্ত নেতৃবৃন্দ হচ্ছে আমার দলের লোক, আমার প্রাণের লোক, তাদের মধ্যে যে কন্দল হয়েছে সেই কন্দল না মিটিয়ে আমি দেশের বাইরে যেতে পারি না। যার কারণে ইরাক এবং ইরানের 2টি রাষ্ট্রীয় সফর বাতিল করেছেন, চট্টগ্রামে গিয়েছেন। শুরু করলেন উনি 10:15টার দিকে তার বিভিন্ন মিটিং। এই মিটিং টানা উনি করেছেন প্রায় 1:30 থেকে কোনো ক্ষেত্রে পাওয়া যায় 1টা পর্যন্ত মিটিং করেছেন। এরপরে তার পিএস তাকে কানে কানে বলেছে যে স্যার শুক্রবার জুমার দিন নামাজ পড়তে হবে। তো তখন তো ওনার হুঁশ হয়ে যায় আজকে শুক্রবার জুমার নামাজ। উনি সঙ্গে সঙ্গে গিয়েছেন চন্দনপুর মসজিদে, সেখানে নামাজ পড়েছেন। নামাজ পড়ে এসে অনলি 5 মিনিটের মধ্যে উনি খাবার শেষ করেছেন, আবার মিটিং এ বসছেন। এবং এই মিটিং টানা চলেছে হচ্ছে রাত 9টা পর্যন্ত। রাত 9টার পরে আবার তিনি স্থায়ী কমিটি মিটিং করেন এবং সেটি চলে রাত্রে 10:40 পর্যন্ত। সেদিন তার সঙ্গে সকল সঙ্গী কারা ছিলেন, আমি কিন্তু কিছু আমার কাছে নিজের কাছেও কিন্তু খটকা লেগে যায়। ওনার সকল সঙ্গে ছিলেন দলের মহাসচিব ডাক্তার এম.কে. বদরুদ্দোজা চৌধুরী, উপপ্রধানমন্ত্রী জামাল উদ্দিন, একরামুল হক, আমিনা রহমান থেকে শুরু করে এরা তার কিন্তু চট্টগ্রামে সেদিন যে জায়গায় যে সার্কিট হাউসে ওনার থাকার ব্যবস্থা করা ছিল তার পাশের রুমগুলোতে তারা ছিলেন। রাত্রি 4টার সময় যখন ওনাকে আক্রমণ করা হলো, শুধু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই নিহত হলেন। আর নিহত হলেন কে?
তিনার যে বডিগার্ড সে, আর নিহত হলেন মাত্র 2 জন পুলিশ। আর যারা সঙ্গে তারা বহু বহাল তবিয়তের সাথে থেকে গেলেন। তাহলে যারা নিহত করতে আসলো তারা কারা? আমরা এখানে পরিষ্কার দেখতে পাই যে লেফটেন্যান্ট কর্নেলের মতো মানুষ, এর উপরের কোন পদবীর লোকজন সেখানে যায় নাই। যাই দিয়ে লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপরে গুলি চালিয়েছিলেন, তার পদবী লেফটেন্যান্ট কর্নেল। বাংলাদেশ সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেল কিন্তু খুব বড় মাপের কোন কর্মকর্তা নয়। তাহলে কলকাঠির পিছন থেকে নাড়া হয়েছিল, এবং সেটা যে কলকাঠিটা পিছন থেকে নাড়া হয়েছিল সেটা কিন্তু অনেকটা পরিষ্কার। কারণ হত্যাকাণ্ড ঘটিয়ে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সেই জায়গায় ফেলে রেখে ক্যান্টনমেন্টে ফিরে যায়। একজন বাংলাদেশ পুলিশের একজন সদস্য সেদিন একটা সাদা বিছানার চাদর দিয়ে তাকে সেখানে ঢেকে দেওয়া হয়। এই ডেড বডিটাকে আমরা যে রাস্তাঘাটে যেমন দেখি সেই রকম তারা বাংলাদেশ চট্টগ্রাম সেনানিবাসে ফিরে যায়। 4 ঘন্টা পরে তারা ফিরে আসে। তার মানে তারা কেউ না কেউ তাদেরকে নির্দেশনা দিচ্ছে যে আবার যাই এই কাজটি করে এসো। 4 ঘন্টা পরে গিয়ে আবার তার তাকে সেখান থেকে সরানো হলো, সে নিয়ে যাওয়া হলো রাউজানে, তাকে কবরস্থ করা হলো। এই হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের যে ইতিহাস। তাহলে এই ইতিহাসের পিছনে আমরা যদি একটু গভীরে যাই, কি কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হলো, কি এমন ঘটলো? শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ক্ষমতায় ফিরে এসে পাকিস্তান থেকে রাজার হারে ফিরে আসা হলো তাকে, এসে যিনি যে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে তার যত নীতি নির্ধারিত যত কিছু কাজ একটি জায়গার নির্দেশনার বাইরে করতে পারেন নাই। যা কিছু নির্দেশনা এক জায়গা থেকে আসতো সেই অনুসারে রাষ্ট্র পরিচালিত হতো। কথা বলতে আমাদের অ্যারেস্ট করবে, করুক, আমাদের কোনো ভয় নাই। আমাদের নতুন একটা উপাধি হয়েছে, আপনারা এই উপাধিগুলো শুনলে হয়তো আশ্চর্য হয়ে যাবেন আর কি। যখন ছাত্র হিসেবে পড়াশোনা করতাম তখন বলতাম ব্যাচমেট, ছাত্রমেট বা ক্লাসমেট, রুমমেট, এই পর্যন্ত। এবার নতুন উপাধি হয়েছে জেলমেট। আমরা তো এমনিতেই জেলমেট হয়েছি, অতএব আমাদের এই ভয়ের কোনো কারণ নেই। এটা নতুন উপাধি, আমাদের কাছে গাড়ি অলরেডি চলে এসেছে। তাহলে আবার নিয়ে যাবেন, যান, আমাদের কোনো কথা নেই। সেদিন কিন্তু ইন্ডিয়ার কোনো প্রেসক্রিপশন ছাড়া বাংলাদেশ চলছিল না। যা করতেছিল তাই ইন্ডিয়ার প্রেসক্রিপশনে করতে হচ্ছিল। শহীদ প্রেসিডেন্ট এসে সেই জায়গা থেকে কিন্তু সম্পূর্ণভাবে বেরিয়ে গেলেন। পশ্চিমাদের সঙ্গে রাষ্ট্রের উন্নতি ঘটালেন, চায়নার সঙ্গে তিনি রাষ্ট্রের উন্নতি ঘটালেন, এবং সমগ্র মধ্যপ্রাচ্যে এক নামে পরিচিতি লাভ করলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ওই শক্তি বিশেষ করে ইন্ডিয়া দেখলো এই অবস্থা যদি চলতে থাকে তাহলে বাংলাদেশ ইন্ডিয়ার অর্থনীতির চেয়েও অনেক দূরে এগিয়ে যাবে, এবং বাংলাদেশ বিশ্ব দরবারে একটি স্বাধীন, সার্বভৌম এবং শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। অতএব তাকে সরাতে হবে। তারই চক্রান্ত পরিণত হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং এই চক্রান্তকারীরাই শহীদ প্রেসিডেন্ট। আমরা একটু আগ করে বলি আর কি, দেশি বিদেশি চক্রান্তের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে হত্যা করা হয়েছে। হত্যা কারা করতে পারে আমাদের কাছে অত্যন্ত ক্লিয়ার হয়ে গেছে। কারণ এই 15-16 বছর ধরে বাংলাদেশের ক্ষমতায় যারা আছে, যাদেরকে ক্ষমতায় রাখা হয়েছে, তা কাদের প্রেসক্রিপশনে তারা ক্ষমতায় আছে এটিও আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। অতএব এই দুইটাকে যদি আমরা একত্রিত করি তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কিন্তু হত্যাকাণ্ডের আদ্যপন্ত সব কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়। তাহলে আমরা কি করব? প্রশ্ন আমাদের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শটা আমরা বিশ্বাস করি না। আমরা খানা বলতে হবে, তো আমরা আলোচনায় আছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বিশ্বাস করি, তার যে দেশ গড়ার নীতি সেই নীতি থেকে বিশ্বাস করি। একটা জিনিস ক্লিয়ার ভাবে বলি আমি, এতে কোনো আগ ডাক না রেখে বলি, যত চোর, বাটপার, লুচ্চর, জুয়াচর, যত রকম এই ধরনের বিশেষণ আছে সবগুলো পাবেন একটি দলে। আর যত ভালো মানুষ, সৎ মানুষ, বুদ্ধিজীবী সবগুলো পাবেন একটি দলে, সেটি হচ্ছে আমাদের এই বিএনপি, যারা বিএনপি করে। আমি ওই দলটির নাম বললাম না, যে যাগুলো পাবেন টাকা খোর, মাদখোর, যত কিছু পাবেন ওই একটা জায়গায়। তাহলে দেশটা করবে কে?
দেশটা তো করতে হবে আপনার জন্য, আমার জন্য, আমার সন্তানের জন্য। আপনার আমার ভালো মানুষের দ্বারাই দেশ গঠিত হতে পারে, যেটি প্রমাণ করে দেখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কারণ তার চিন্তা চেতনায় ছিল ভালো মানসিকতা, একজন সৎ মানুষের চিন্তা, একজন দেশ বা গড়ার মানুষের চিন্তা, একজন আদর্শবান ব্যক্তির চিন্তা। যে সেই চিন্তা তো অন্তত আপনি পোষণ করেন, সেই চিন্তা তো আপনি লালন করেন, সেই চিন্তা তো আপনি ধারণ করেন, তাহলে আপনার দ্বারাই কিন্তু আমাদেরকে এই দেশ গঠন করতে হবে। আপনাদের দ্বারা যদি এই দেশ গঠন করতে হয়, তাহলে সর্বাগে এই স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটাতে হবে। আপনারা যদি ঐক্যবদ্ধ যেভাবে ঝিনাইদহবাসী আছেন, আমরা যদি সারা বাংলাদেশে এই ঐক্যতা ধরে রাখতে পারি, তাহলে পরে কিন্তু আগামীতে আপনার আমার সরকার গঠিত হবে, দেশ পরিচালিত হবে সৎ মানুষের দ্বারা। আপনি আমি ভোট দেওয়ার অধিকার আবার ফিরে পাবো, এটা আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতে পারি। অতএব আমরা কুকুর আর শিয়ালের দৌড় দেখছেন তো আপনারা, একজনে যে কুকুর কিন্তু তাড়ায়, শিয়াল কিন্তু জীবন বাঁচানোর জন্য দৌড়ায়। হাসিনা দৌড়াচ্ছে জীবন বাঁচানোর জন্য, আমরা কিন্তু তাকে তাড়াই নেই, সে নিজের জন্য জীবন বাঁচানোর জন্য দৌড়াচ্ছে। এই বাঁচানো বেশি দিন বাঁচা যায় না, দেশের মানুষ হাসিনাকে চায় না, চাই নাকি? আজ ভোটে দেখেন, আপনি যদি এত সাহস আজকে ভোটে দেখেন যে আপনাকে এই দেশ চাই কিনা, অতএব তাকে একদিন না একদিন বিদায় নিতে হবে এই দেশের, এবং সেই বিদায়ের দায়িত্বটা কিন্তু বাংলাদেশের মানুষ এই মুহূর্তে আশা করতেছে যে এই কাজটি করবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিকেরা। আমরা সেই দায়িত্বটা কিন্তু জনগণ অনিচ্ছাকৃত ভাবে আপনার আমার কাদের উপর দিয়েছে, আমরা সেটা পালন করছি কিনা সেটি হচ্ছে বিষয়। আমি মনে করি ঝিনাইদহ যে উৎসব আগ্রহ দেখেছি, আগামী দিনে ঝিনাইদহ থেকে এই নেতৃত্বটা শুরু হবে, আন্দোলনের আগামী পুরোভাবে থাকবে ঝিনাইদহ। এটা আমি কিন্তু ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, কারণ যে আমি এর মাঝে অনেক জেলা রিপোর্ট আমার কাছে কিছুটা আমার কাছে আসে যে কোন জেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কতটা এই 43তম মৃত্যুবার্ষিকীর, আমরা এটা মৃত্যুবার্ষিকী বললাম, শাহাদত বার্ষিকীতে এই শাহাদত বার্ষিকী কিভাবে পালিত হচ্ছে আমরা তো একটা চেষ্টা করি, আমাদের একটা মনিটরিং এর সাথে আমরা করতে হয়। সেখানে ঝিনাইদহ সম্পর্কে মজিদ ভাই আমাকে ওনার বাসায় বলে চা খেতে খেতে যে আমরা 3 দিনের প্রোগ্রাম নিয়েছি। এটি আমি মজিদ ভাই আপনার বলার আগেই আমি জানি যে আপনার এই প্রোগ্রাম 3 দিনের, এবং তাই নয়, ঝিনাইদহের প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি থানায়, প্রত্যেকটি জেলায়, এমনকি গ্রামে গ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 43তম শাহাদত বার্ষিকী পালিত হচ্ছে। এটি ঝিনাইদহবাসীর অন্তর থেকেই করছেন, এটি আমি অন্তত পক্ষে বিশ্বাস করি। সেই এটা আমি আমার যে উপলব্ধি সেটি আপনাদের কাছে উপস্থাপন করলাম, যে সেই কারণে আমি মনে করি যে আগামী দিনে বাংলাদেশে এই শেখ হাসিনাকে পতন ঘটানোর জন্য, এই লুটেরাদের পতন ঘটানোর জন্য যে আন্দোলন আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে হবে, সেই আন্দোলনে ঝিনাইদহ প্রথম সারিতে থেকে নেতৃত্ব দেবে এই আশাবাদ ব্যক্ত করে, মজিদ ভাই আগেই আমাকে বলছে যে 6টার সময় আমাদেরকে নামাজে যেতে হবে, সেই জন্য নামাজের সময়টাকে সামনে রেখে অনেকক্ষণ ধরে আমার বক্তব্য শুনছেন। আমার বক্তব্য যদি উপকৃত হন আমি ব্যক্তিগতভাবে ধন্য হব, আর যদি বিরক্ত হন ব্যক্তিগতভাবে কষ্ট পাবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবারও ঝিনাইদহ আসার প্রত্যাশা ব্যক্ত করে ঝিনাইদহের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দান করে দেওয়ার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। আপনারা নামাজ অন্তে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন, এই আশাবাদ ব্যক্ত করে তারেক রহমান সুস্থভাবে দেশে ফিরে আসুক, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। ইমতিয়াজ স্যার গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন। আমরা ঝিনাইদহ জেলা বিএনপি সংগঠনের সকল নেতা কর্মীবৃন্দ উজ্জীবিত শহীদ জিয়ার এই শাহাদত বার্ষিকীকে শক্তি রূপান্তরিত করে আমরা আগামী আন্দোলনে এগিয়ে যাব। এ পর্যায়ে সমাপনী বক্তব্য রাখছেন জেলা পরিষদের জেলা শাখার সংগ্রামী সভাপতি সরকারি অধ্যাপক কামাল উদ্দিন এবং
দোয়া অনুষ্ঠান করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং যে সমস্ত অতিথিবৃন্দ এসেছেন এবং দীর্ঘক্ষণ আপনারা যারা শুনছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একদম খাঁটি সৈনিকরা, এখানে আপনারা আসার জন্য আমাদের পক্ষ থেকে জিয়া পরিষদ, আইনজীবী ফোরাম এবং সাংস্কৃতিক দলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। জেলা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারির পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। মোবারকবাদ। ত্রুটির জন্য আমাদেরকে ক্ষমা করবেন। আজকে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য হয়েছে, বিশেষ করে জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, আমরা বসে বসে শুনলাম, আমরা যারা সাররা আছি, আপনারা সবাই খুব গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। যে বক্তব্যটা আসলে এই মুহূর্তে বাংলাদেশের জিয়া সৈনিকদের দরকার। জিয়াউর রহমান একটা আদমি না, জিয়া মানে আলো বর্তিকা, যে আলোটা খুব তাৎক্ষণিকভাবে পৌঁছে যায় মর্মে মর্মে। ক্ষণজন্মা জিয়া সেই আলো, কৃষির আলো, অর্থনৈতিক আলো, উন্নয়নের আলো, শিক্ষার আলো, সম্পূর্ণ আলো বাংলাদেশের বাস্তবতায় তাৎক্ষণিকভাবে পৌঁছে দিয়েছিল। সেই আলোর পরিপ্রেক্ষিতে বাংলা সুন্দর এবং কি হইল, শান্তিময় হয়েছিল। আজকে এই অশান্তিময় অসামাজিক সমাজে দুর্নীতি, ভূমিকান্ত অর্থনীতি এবং সন্ত্রাস, এবং যেখানে লুণ্ঠিত হয়েছে, যেখানে গণতন্ত্র, এখানে একমাত্র জিয়াউর রহমানের আদর্শই পারে এই বাংলাকে আবার মুক্তি দিতে। সুতরাং আমাদের নেতৃবৃন্দ যে আলোচনা করেছেন, এই আলোচনার উপরে যেন আমরা বাস্তব জীবনে আমরা এই আমলগুলো করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা শান্তির দিকে যাব। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। এখন দোয়া পরিচালনা করছে আমাদের উলামা দলের সম্মানিত আহ্বায়ক জনাব আল মেহেদি লিপিয়ান। السلام عليكم ورحمة الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ পাক মাগরিবের আগ মুহূর্তে আসরের নামাজ পড় আপনার প্যারা হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কয় মুহূর্তে দুরূদ ও সালাম পেশ করলাম। আল্লাহ পাক এর ওসিলা করে আজকে দোয়াখানা কবুল মঞ্জুর করে নেবেন। আল্লাহ পাক আজকে দোয়ার উদ্দেশ্য, আল্লাহ পাক এই দেশের প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য আল্লাহ পাক তাকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করে দেবেন। আল্লাহ পাক তার আহাল পরিবারকে আপনি মাফ করে দেবেন। আল্লাহ পাক তাকে মুক্ত করে দেবেন। আল্লাহ পাক তার জেল জুলুম থেকে মুক্ত করে দেশের মানুষকে খেদমত করার তৌফিক দান করবেন। আল্লাহ পাক তার আহালকে নেক হায়াতে তয়্যিবা নসিব করবেন। আল্লাহ পাক তার ছোট সন্তান থেকে তাকে মাফ করে দেবেন। আল্লাহ পাক তার বড় সন্তান বিদেশে আছে, আল্লাহ তাকে সুস্থতা দান করে এই দেশের মাটিকে ফেরত দিয়ে এই দেশের মানুষকে খেদমত করার তৌফিক দান করবেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা মাফ করবেন, আমাদের মায়ের গুনাহ খাতা মাফ করবেন, আমাদের সকলকে নেক হায়াত তয়্যিবা নসিব করে সুস্থতা দান করবেন, বিপদ আপদ বালা মুসিবত হেফাজত করবেন। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।